নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় প্রভাবিত রাজ্যের আর্থসামাজিক অবস্থা বিষয়টি ষোড়শ কমিশনকে জানালো রাজ্য সরকার। এই ক্ষেত্রে ঘাটতি পূরণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও দাবি জানিয়েছে রাজ্য সরকার। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রভাবিত হয়েছে রাজ্যের আর্থসামাজিক অবস্থা। প্রেক্ষিতে রাজ্যের সম্ভাব্য রাজস্ব ঘাটতির প্রতি বিশেষ মনোযোগ দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার। তিন দিকে বাংলাদেশ বেষ্টিত উত্তর পূর্বাঞ্চলে এই রাজ্যের অর্থনীতি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উভয় পক্ষের মধ্যে রপ্তানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অর্থনীতি এবং রাজস্ব সংগ্রহ মূলত ভারত বাংলা সম্পর্ক এবং রপ্তানি আমদানির উপর নির্ভরশীল। বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিরূপ প্রভাব পড়েছে রাজ্যের আর্থসামাজিক অবস্থার উপর। প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতি ক্ষতিগ্রস্ত করছে রাজ্যের চিকিৎসা পর্যটনকেও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের রাজস্ব আদায়ের সম্ভাব্য ঘাটতির দিকে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ অনুদানেরও দাবি জানিয়েছে রাজ্য সরকার। বন ও বাস্তুতন্ত্রের জন্য বিশেষ ব্যয়, অবকাঠামো নির্মাণের জন্য, বিশেষ করে রেল ও সড়ক যোগাযোগের জন্য বিশেষ অনুদানেরও জানানো হয়েছে দাবি। বর্ষাকালে সড়ক যোগাযোগ এবং রেল পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সরবরাহ লাইন ব্যাহত হয়। রাজ্যে বিজ্ঞপ্তিও জারি করেছেন রাজ্যের মুখ্য সচিব জি.কে সিনহা। গত ৩রা জুলাই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কিশোর বর্মন। এর প্রায় 7 দিন পর নতুন মন্ত্রীকে দপ্তর বন্টন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ইতিপূর্বে ওই 3টি দপ্তরই ছিল মুখ্যমন্ত্রীর কাছে। এখন থেকে ওই দপ্তরগুলোর দায়িত্ব সামলাবেন মন্ত্রী কিশোর বর্মন। মুখ্যমন্ত্রী তাঁকে যে দপ্তরের দায়িত্ব দেবেন তা তিনি খুবই গুরুত্ব দিয়ে পালন করবেন বলে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জানিয়েছিলেন কিশোর বর্মন। আমি 2023 সাল থেকে একজন বিধায়ক হিসেবে কাজ করছি। এই সাংগঠনিক অভিজ্ঞতা সরকারকে সাহায্য করবে বলেও জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন। 2023 সালের বিধানসভা নির্বাচনে সিপাহীজলা জেলার এসসি সংরক্ষিত নলছড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কিশোর বর্মন। প্রথমবারের মতো বিধায়ক হয়ে মাত্র 3 বছরের মধ্যে সরাসরি গুরুত্বপূর্ণ 3টি দপ্তরের মন্ত্রীর দায়িত্বও পেলেন কিশোর বর্মন। কিশোর বর্মনের অন্তর্ভুক্তির সাথে সাথে ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 12 জন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দায়িত্বে থাকা অবস্থায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনায় গোটা দেশের মধ্যে 7ম স্থানে উঠে এসেছে ত্রিপুরা। অপরদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে 2021 সালের তুলনায় 24-25 এবং 25-26 সালে ছাত্রীদের অন্তর্ভুক্তি বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। এক্ষেত্রে উচ্চশিক্ষায় একটি হাব তৈরি করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। এতদিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এই দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব এবার থেকে সামলাবেন মন্ত্রী কিশোর বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উচ্চশিক্ষাকে আরো জনপ্রিয় করার পাশাপাশি পঞ্চায়েতের মাধ্যমে মানুষের চাহিদা পূরণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। শুক্রবার এক প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী কিশোর বর্মন। উল্লেখ করা যেতে পারে, শুক্রবারই উচ্চশিক্ষা দপ্তর, পঞ্চায়েত দপ্তর এবং সাধারণ প্রশাসনের দপ্তরের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত মন্ত্রী কিশোর বর্মন। আপনার দপ্তর বন্টন হয়েছে, 3টি দপ্তর পেয়েছেন, আপনার প্রথম রিঅ্যাকশন নেব স্যার। আজকেই কিছুক্ষণ আগে আমাদের মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর দপ্তর ঘোষণা হয়েছে। আপনারা সবাই জানেন যে হায়ার এডুকেশন, পঞ্চায়েত দপ্তর এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। তো স্বাভাবিক কারণেই আমি ভীষণ খুশি। একদিকে যেটা হায়ার এডুকেশন, আমি নিজেও ছাত্র সংগঠন থেকে শুরু করে দীর্ঘদিন এডুকেশন নিয়ে কাজ করেছি। তো স্বাভাবিক কারণেই আমার রুচির বিষয়। আশা করব যে উচ্চশিক্ষা দপ্তর যেটা আমাকে দেওয়া হয়েছে, ত্রিপুরাতে উচ্চশিক্ষাকে আরও জনমুখী কীভাবে করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ দপ্তর যেটা হচ্ছে পঞ্চায়েত, যেটা সরাসরি একদম গ্রামীণ এলাকার মানুষের সাথে যুক্ত এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে যুক্ত। স্বাভাবিক কারণে এটা একটা গুরুত্বপূর্ণ দপ্তর। আমি চেষ্টা করব যে পঞ্চায়েতের মাধ্যমে মানুষের দৈনন্দিন যে চাহিদা পূরণ হয় সেটা যাতে সুন্দরভাবে সেটা চলে এবং মানুষের যে মৌলিক চাহিদাগুলো পঞ্চায়েত থেকে পূরণ হয় সেগুলো যাতে আরও স্বাচ্ছন্দ্যের সাথে মানুষের কাছে পৌঁছানো যায় সেই বিষয়ে আমি বিশেষ দৃষ্টি রাখব।
ছাত্রছাত্রীদের করে তুলতে হবে বিজ্ঞান মনস্ক এবং জ্ঞান বাড়াতে হবে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর। এরই লক্ষ্যে ত্রিপুরা বায়োটেকনোলজি দপ্তরের উদ্যোগে উমাকান্ত স্কুলে উদ্বোধন হলো ডিএনএ ক্লাবের। বিদ্যালয় স্তরে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে ত্রিপুরা বায়োটেকনোলজি দপ্তর রাজ্যের প্রায় 272টি বিদ্যালয়ে ডিএনএ ক্লাব চালু করেছে। শুক্রবার উমাকান্ত স্কুলে উদ্বোধন করা হলো ডিএনএ ক্লাবের। উপস্থিত ছিলেন ত্রিপুরা বায়োটেকনোলজি দপ্তরের যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত, ছিলেন উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ ভট্টাচার্য, উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষক দুলালচন্দ্র দেবনাথ, সাংবাদিক ও পরিবেশ কর্মী ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য। 4 বছর মেয়াদী এই প্রকল্প রূপায়ণের অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের প্রাত্যহিক বিজ্ঞানের 80টি ব্যবহারিক প্রয়োগ শেখানো হবে। রক্তের গ্রুপ নির্ণয়, জৈব রং প্রস্তুত, মশা নিরোধক, জৈব ওষুধ তৈরি ইত্যাদি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের শিক্ষিত করা হবে এই প্রকল্পের আওতায়। উপস্থিত অতিথিরা ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক হওয়ার পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞানে মনোনিবেশ করা এবং পরিবেশ বান্ধব জীবনশৈলী রচনার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানটিকে ঘিরে বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঊনকোটি জেলা হাসপাতাল চত্বরে বিষাক্ত ভিটামিনাস প্লান্ট, এক্ষেত্রে প্রশাসনিক নিষ্ক্রিয়তায় ভোগান্তির শিকার চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং রোগী। ঊনকোটি জেলার ভগবাননগরে জেলা হাসপাতালের ঠিক পেছনে অবৈধভাবে চালু বিটুমিন প্ল্যান্টের বিষাক্ত ধোঁয়ায় হাঁসফাঁস রোগী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও তাদের শিশু সন্তানেরা। বিটুমিনের কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতির শিকার হয় শিশুরাও বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত আবাসিক সেবিকা। সকাল সকাল উঠেই আমাদের এত সাফোকেশনে ভুগতে হচ্ছে, আমাদের বাচ্চাদেরও শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আমরা শরীর খারাপ হয়, মাঝে মধ্যেই খারাপ বোধ করি বা পরিষেবা দিতে আমাদের কষ্ট হয়ে দাঁড়ায়। ঘরে যাওয়ার পরেও মাথাটা বিগড়ে যায়, কারণ এরকম একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, শ্বাসকষ্ট হচ্ছে। দরজা জানলা খোলা তো দূর হস্ত, আমরা দরজা জানলা বন্ধ থাকা অবস্থায় ঘুমন্ত অবস্থাতেই শুনতে পাই এই গন্ধগুলো, এবং বাইরে বেরোনো কষ্টকর হচ্ছে। বাচ্চারা বিকেলবেলা বাইরে খেলতো, এখন এটাও আমরা বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে, কারণ এই কালো ধোঁয়ার মধ্যে ওদের শ্বাসকষ্ট হয়ে যায়। অনেক বাচ্চাদেরই বমির ভাব হচ্ছে বা মাথা ঝিমঝিম করছে, তো যার ফলে আমরা বাচ্চাদেরকে ঘরবন্দি করে রাখতে হচ্ছে। তো যে গত 1 জুলাই প্ল্যান্টটি বন্ধের জন্য সংশ্লিষ্ট মালিককে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, অথচ এখনো পর্যন্ত সেই নির্দেশ পালন করা হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল সুপার। মান্নান নামক একজন এখানে ব্যবসায়ী আছে, তাইনার আছেন। এখন তাইনের এগেনস্টে আমরা আগেও অনেকবার ডিএম স্যারের কাছে গেছি, কিন্তু আগের যে ডিএম স্যার আসলো তাইনের কাছ থেকে গেছিলাম, তো তখন তাইনের তখনও কোনো অ্যাকশন এটার বিরুদ্ধে সেরকম হয়েছে না। আমি চার্জ পাওয়ার পরে কয়েকদিন আগে যখন এটা আবার নাড়াচাড়া দিয়ে বসে, তখন আমি মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ডরে 23 জুন একটা লেটার লিখি, অ্যালং উইথ ডিএম স্যাররাও এই লেটারটা লিখি আমি এটার সময়। তো 23 জুনে যখন লেটারটা লেখা হয়েছে, এরপরে পলিউশন কন্ট্রোল বোর্ড নৈরাচড়া বইছে, নৈরাচড়া বইরা তারা ক্লোজার অর্ডার একটা তার এগেনস্টে বানাইছে, তার যে হট মিক্স প্ল্যান্টার গেছে, হট মিক্স প্ল্যান্টার এগেনস্টে বানাইছে। তো এটার সাইনিং হয়েছে 1/7/2025। এখন 1/7/2025 থেকে আজকে বিগত 11 দিন সে সেই অর্ডারে বুড়া আঙ্গুল দেখায়া এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করে যেতেছে। বিটুমিন গরম করার সময় এর সাথে নির্গত ধোঁয়া, এরোসোল এবং গ্যাসের মিশ্রণ তৈরি করে যা সৃষ্টি করতে পারে শ্বাসকষ্ট, ত্বক ও চোখের জ্বালা পোড়া, মাথা ব্যথা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার। দীর্ঘমেয়াদে শ্বাসযন্ত্রের রোগ যেমন ব্রোনকাইটিস এবং এমফিসিমা হতে পারে এর কারণে। কিছু ক্ষেত্রে ক্ষতি হতে পারে লিভার, কিডনি এবং স্নায়ুতন্ত্রের। এই পরিস্থিতিতে জেলা হাসপাতাল পরিসরে এই ধরনের অব্যবস্থার কারণে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকার উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একদিকে ভুতুড়ে স্মার্ট মিটার, অপরদিকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং লাইন গ্যাসের মূল্য বৃদ্ধি, সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়েছে রাজ্যবাসী। এই লাগামহীন মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে শুক্রবার বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটি। অবিলম্বে বিদ্যুৎ বিল এবং লাইন গ্যাসের বিল কমানোর দাবি জানান তারা।
বিদ্যুতের দাম অস্বাভাবিক হারে আবারও বাড়িয়ে দিয়েছেন এবং শুধু বাড়িয়ে দেওয়া নয়, এই বিদ্যুতের বিল যাকে আমরা বলি এরিয়ার এপ্রিল মাস থেকে যোগ করে ভোক্তাদের কাঁধে চাপিয়ে দিয়েছে। পাশাপাশি জনবিরোধী এই বিজেপি সরকার আমাদের রাজ্যের যে লাইন গ্যাস, যেটাকে আমরা বলি সিএনজি এবং পিএনজি, আমাদের রাজ্যের এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যানবাহনগুলো এই গ্যাসের মাধ্যমে চলে, বাড়ি ঘরে গ্যাসের মাধ্যমে সেখানে রান্না হয়। কর্পোরেটরদের স্বার্থ রক্ষার জন্য জোর করে বসানো হচ্ছে বিদ্যুতের স্মার্ট মিটার, যা সম্পূর্ণভাবে বেআইনি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। কর্পোরেটের স্বার্থ রক্ষার জন্য গ্রাহকদের সম্মতি ছাড়াই বেআইনিভাবে জোর করে স্মার্ট মিটার লাগাচ্ছে বিদ্যুৎ নিগম। বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানাতে গিয়ে ডিজিটাল এবং স্মার্ট মিটার এক হলে এক্ষেত্রে শুধু কেন স্মার্ট মিটার তা নিয়ে প্রশ্ন তুলল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। টিএসইসিএল এর পক্ষ থেকে জোর করে, ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে মালিকের অনুপস্থিতিতে স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছে। এই স্মার্ট মিটার স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার একটা যন্ত্র। গত 8 তারিখে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে স্মার্ট মিটার এবং পুরনো ডিজিটাল মিটার পাশাপাশি বসাতে পারবে যদি কোনো গ্রাহক চায়। তাহলে দুটোই যদি সঠিক থাকে, ওইটাও যদি সঠিক থাকে, তাহলে স্মার্ট মিটারটা কেন? স্মার্ট মিটারটা হচ্ছে কর্পোরেট হাউসকে, আদানি, টাটা, টরেন্টো, এইরকম যে কর্পোরেট হাউসগুলি আছে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা সারা দেশের এই বিদ্যুৎ গ্রাহকদের এই মিটার বাবদ তারা লাভ করবে। সেই লাভের জন্য এটা খুলে দিয়েছে। পাশাপাশি আমাদের টিএসইসিএল লাভজনক একটা সংস্থা, সেই সংস্থাকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে গিয়ে একটা অলাভজনক সংস্থায় পরিণত করেছে। পরে এখন সেটাকে যাতে 1-2 বছরের মধ্যে এই স্মার্ট মিটার লাগিয়ে বেসরকারি মালিকের হাতে তুলে দেবে। এই প্রতি স্মার্ট মিটারের দাম 8 থেকে 10,000 টাকা, যা পরবর্তী সময়ে আদায় করা হবে ভোক্তাদের কাছ থেকে বলে অভিযোগ করল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এই ক্ষেত্রে বিদ্যুতের বিভিন্ন চার্জ বৃদ্ধির নামে লুট চলছে বলেও অভিযোগ করে ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। ওদের জন্য যে মিটার, সেই মিটারের একটার দাম 8 থেকে 10,000 টাকা, গড়ে 10,000 টাকা ধরলে পরে 1,000 কোটি টাকা লাগবে। সেই টাকাটা এখন গ্রাহকদের দিতে হচ্ছে না, কিন্তু এই টাকাটা বকলমে আমাদের কাছ থেকেই সমস্ত টাকা আদায় করবে। ফলে আমরা তার বিরোধিতা করছি। পাশাপাশি এই যে পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্টের নামে প্রায় 11% বিদ্যুতের দাম বাড়িয়েছে। তার পাশাপাশি এই মাসের বিদ্যুতের মধ্যে ফুয়েল চার্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চার্জ ঢুকিয়ে, সান্ডি চার্জ, ডিউটি চার্জ, এর নামে আরও বাড়তি টাকা আদায় করছে। ফলে গ্রাহকদের কাছে একটা যেন টাকা লুট করার একটা সুযোগ পেয়েছে। আমরা তার বিরোধিতা করছি। যারা স্মার্ট মিটার লাগাতে চান না তারা যেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট ফর্ম সংগ্রহ করে তার আবেদন জানিয়েছে টিইসিএ। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে রাজ্যে বিদ্যুৎ গ্রাহক সংখ্যা 10,26,000। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্মার্ট মিটারে লাভবান হবে গ্রাহকরা। সাংবাদিক সম্মেলন করে এই দাবি করল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। এই ক্ষেত্রে লাভবান হবে বিদ্যুৎ নিগমও স্বীকার করল টিএসইসিএল। বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে রাজ্যের প্রায় সব অংশে বিক্ষোভের মধ্যে স্মার্ট মিটারের মাধ্যমে লাভবান হবেন গ্রাহকরা বলে দাবি করল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। শুক্রবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে স্মার্ট মিটারের দেখে কেমন লাভবান হবেন ভোক্তারা, অপরদিকে লাভবান হবে বিদ্যুৎ নিগমও বলে জানালো নিগম কর্তৃপক্ষ। এবারও বেনিফিটেড হবে। আর আমরা যারা টিএসইসিএল হোক, টিপিজিএল হোক, টিপিটিএল, both party will be benefited. কিভাবে? আলটিমেটলি আমাদের এইম হচ্ছে স্মার্ট গ্রিড করা। স্মার্ট মিনস সেলফ হিলিং, যাতে বিদ্যুতে যে বারবার ট্রিপিং হয়, ট্রিপিং হলে ওখান থেকে লোকে ফোন করে আমাদের কাস্টমার কেয়ারে এত ক্যাপাসিটি থাকে না। বাট স্মার্ট মিটার লাগালে কি হবে, আমাদের নিচে কন্ট্রোল রুম খোলা হচ্ছে, যেটাকে আমরা বলি এনওএমসি রুম। ওখানে ইভেন্টে চলে আসবে যে আপনার বাড়িতে লাইট নাই বা আপনার ডিটি আউট, বাট আমার 11 কেভি ফিডার আউট। 11 কেভি ফিডার তো আমি আপনাদের দেখালাম,
ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেমে আছে যে এই ফিডারটা আউট, যখন ওই ফিডার ট্রিপ হবে সঙ্গে সঙ্গে এখানে খবর আসবে, তো আমার লোক ডাইরেক্ট ওখানে চলে যাবে রিপেয়ার করার জন্য। আপনার বাড়িতে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে গ্রাফ দেখাবে যে এটা জিরো হয়ে গেছে, তো কাস্টমারকে ফোন করতে হবে না আমাদের, আমরা নিজেরাই এখান থেকে গিয়ে অ্যাকশন নিতে পারি। আর তাছাড়া স্মার্ট গ্রিড যেটা আগরতলায় আগামী দিনে আমরা করতে যাচ্ছি, ওখানে কি হবে, অটো রিক্লোজার রাখা আছে, ওখানে RMU সিস্টেম করা হয়েছে, ওখান থেকে যে কোনো গ্যাসের দাম বৃদ্ধি এবং রেগুলেটরি কমিশনের নির্দেশ কার্যকর করতে গিয়ে কোয়ার্টারলি অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্ধারণ করা হয় চার্জ। এ প্রেক্ষিতে 1 এপ্রিল থেকে বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ মাশুল বা ইনস্টলমেন্ট আকারে আদায় করা হচ্ছে গ্রাহকদের কাছ থেকে, জানিয়েছে বিদ্যুৎ নিগম। অগাস্ট যে আমাদের মাননীয় কমিশনের রেগুলেটরি কমিশন চেয়ারম্যান যে আমাদের যে ডাইরেক্টিভ দিয়েছে, সেখানে পরিষ্কারভাবে আমি বাংলায় অনুবাদ করে বলছি, ক্লজ নাম্বার 7.9.2 তে আছে, কমিশনকে TSCCL কে নির্দেশ দিয়ে যে তারা জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় মূল্য সমন্বয় সূত্র বিধিমালা 2011 অনুযায়ী জ্বালানি ও বিদ্যুৎ ক্রয় খরচ সমন্বয় আরোপ করুক। যদি বিধিমালা অনুযায়ী FPPCA আরোপ না করা হয়, তাহলে কমিশন পরবর্তী শুল্ক আদেশে সেই সময়ের জন্য কোনো ক্যারিং খরচ অনুমোদন করবে না, যে সময়ে FPPA আরোপ করা হয়নি, যার ফলে রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে। মানে ধরুন এই যে FPPCA যে চার্জটা হয়, সেই চার্জটা কোয়ার্টারলি হিসাব করা হয়, সেই হিসাবটা করে আমরা থার্ড কোয়ার্টার হিসাব করেছি, হিসেব করে এটা 1 এপ্রিল থেকে লাগু করা হয়েছে। এই 2 মাসের যে এসছে, আমরা জুলাই মাসে এটা দেখিয়েছি, 2 মাসের যেটা এসছে এটাকে দুটো ইনস্টলমেন্টে ভাগ করা হয়েছে। এই যে সানডে যে আপনারা দেখছেন, সেটা হলো দুটো ইনস্টলমেন্টে ভাগ করা, এপ্রিল মাসের এবং মে মাসের বিলের যেটা এসছে। আপনি জুলাই মাসের এপ্রিল মে জুন তিনটাকে ভাগ করা হয়েছে, দুটো ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে। আপনার এই দুটো ইনস্টলমেন্ট এই মাসের বিলে আসছে সানডে হিসাবে, পরের মাসে বিলেও আসবে সানডে হিসাবে, এর পরবর্তী মাস থেকে এটা আর আসছে না, অনলি FPPS চার্জ আসছে। প্রত্যেক কোয়ার্টারে এটা হিসেব করা হয়। নেক্সট আমরা আবার কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারে আমরা হিসেব করব। এই হিসেব করার পরে যদি আমাদের কম হয়, তাহলে আমরা আবার এটা কমিয়ে এটা পাস অন করবো। এটা অ্যাকচুয়ালি পাস অন করা কনজিউমারের মধ্যে। আর যেহেতু এটা রেগুলেটরি কমিশনের ম্যান্ডেট, এটা আমরা করতে আমরা বাধ্য। বিদ্যুৎ বিল বৃদ্ধি করার আগে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ভোক্তাদের কাছ থেকে যথাযথভাবে সম্মতি নিবার বিধান থাকলেও এবার তা কেন পালন করেনি বিদ্যুৎ রেগুলেটর কমিশন বা বিদ্যুৎ নিগম, তার কোনো উত্তর দিতে পারেনি বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ। আচমকা প্রতি ইউনিট পিছু 77 পয়সা করে বিদ্যুৎ বিল বাড়ানোর আগে কমিশনের তরফে বা বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে ভোক্তাদের বক্তব্য জানার না হয়নি উদ্যোগ। প্রায় 30% হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি করে একটা বিশাল অঙ্কের বোঝা চাপানো হলো বলে অভিযোগ সাধারণ মানুষের। প্রতি ইউনিট পিছু 77 পয়সা করে বর্ধিত বিলের হিসাবটিও অস্পষ্ট থেকে গেছে ভোক্তাদের কাছে, কারণ এই হিসেবে যে বর্ধিত বিল হওয়ার কথা বাস্তবে হয়েছে তার চেয়ে অনেক বেশি। আগে প্রতি 1000 টাকা বিল দিতে হতো যেসব গ্রাহকদের, তাদের বিলের অঙ্ক বেড়েছে 300 টাকা অথবা তার বেশি, যার কোনো সদুত্তরই দিতে পারেননি বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। প্রায় 30% হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করলেও পরিষেবা দেবার ক্ষেত্রে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের তৎপরতা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দেশ জুড়ে ত্বক, নখ এবং দেহের অন্যান্য অঙ্গের স্বাস্থ্যের উপর বিনামূল্যে 700 স্বাস্থ্য শিবির এবং সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হবে 13 জুলাই। গোটা দেশের সঙ্গে রাজ্যেও এই কর্মসূচি পালন করবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্ট, ভেনেরিওলজিস্ট অ্যান্ড লেপ্রোলজিস্ট বা NEIADVL এর ত্রিপুরা রাজ্য শাখা। আগরতলায় বেলাপুর বস্তি এলাকা, ডুকলি ব্লক এবং আপন ঘর বৃদ্ধাশ্রমে পৃথক পৃথকভাবে আয়োজিত হবে এই কর্মসূচি। এই উদ্যোগের লক্ষ্য হলো মানুষকে ত্বকের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, পরামর্শ প্রদান করা এবং ত্বক সম্পর্কিত সমস্যাগুলোর প্রাথমিক শনাক্তকরণকে উৎসাহিত করা বলে শুক্রবার নিউজ নাওকে জানিয়েছেন NEIADVL এর ত্রিপুরা রাজ্য শাখার সম্পাদক ডাক্তার গৌতম মজুমদার। Actually, it's a skin awareness initiative along with the free skin health consultation and আপনার হচ্ছে স্যাম্পল ডিস্ট্রিবিউশন। আগরতলাতে আমাদের দুটো জায়গায় হচ্ছে, এক হচ্ছে আপনার বেলাগড় স্লাম এরিয়া, ডুকলি ব্লক, সকাল 10টা থেকে শুরু হবে, আরেকটা হচ্ছে আপনার আপনাগড় ওল্ড এজ হোম, এয়ারপোর্ট রোডে।
তো এই দুটো জায়গায় আমরা করছি। সারা ইন্ডিয়াতে অন দ্য সেম ডে অ্যাপ্রক্সিমেট 700+ স্কিন হেলথ এরকম ক্যাম্প হচ্ছে সেমিনার, এবং নর্থ ইস্টে আমাদের প্রায় 19টি ক্যাম্প হচ্ছে বিভিন্ন স্টেটে। ত্রিপুরাতে আমরা দুটো করেছি। হ্যাঁ, এটার মেইন উদ্দেশ্যটা কি? এই মেইন উদ্দেশ্যটা হচ্ছে জনগণকে স্কিন রোগ সম্পর্কে সচেতন করা। কারণ ত্বকটা হচ্ছে একটা অপরিহার্য অঙ্গ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ সম্পর্কে। মানুষ অনেকটাই অবজ্ঞ নয় এ ব্যাপারে। তো সুতরাং সেই অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করার জন্য। আর দ্বিতীয় যেটা আমাদের লক্ষ্য হচ্ছে, এটা আপনার রিচিং দ্য আনরিচড or আন্ডার প্রিভিলেজড। কারণ উই আর টার্গেটিং স্লাম এরিয়া, যেমন বলছিলাম, বা ওল্ড এজ হোম বা ডেস্টিটিউট হোম, অরফেনেজ। ওদেরকে অনেক সময় ওরা ভেরি আনকেয়ার্ড অ্যাবাউট স্কিন কন্ডিশন। তো সেই সম্পর্কে ওদেরকে একটু জাগ্রত করা এবং যে কিছুটা কেয়ার দেওয়া এবং অ্যাওয়ারনেস বৃদ্ধি করা ত্বক রোগ সম্পর্কে। থ্যাংক ইউ। বছরে দুবার টেট পরীক্ষার দাবি সহ 4 দফা দাবিতে টিআরবিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করল টিওয়াইএফ। এক্ষেত্রে শূন্য পদ পূরণের দাবিও করে টিওয়াইএফ। বছরে দুইবার টেট পরীক্ষা 2021 সালের পর এসটিজিটি, এসটিপিজিটি পরীক্ষা পুনরায় চালু করা, ককবরকে রোমান স্ক্রিপ্ট এবং এখন টেট পরীক্ষায় উপজাতি ছাত্রছাত্রীদের জন্য 50% কাট অফ মার্কস লাগু করার দাবিতে শুক্রবার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করল টিওয়াইএফ। এদিন সংগঠনের 5 সদস্যের প্রতিনিধি দল প্রদান করে এই ডেপুটেশন। বিগত দিনে টেট পরীক্ষা প্রায় দুবার করে হতো, কিন্তু আমরা দেখছি বিগত কিছুদিন ধরে আমাদের রাজ্যে এই টেট পরীক্ষা যে দুবার করে নেওয়া সেটা বন্ধ হয়ে গেছে। তার পাশাপাশি আমাদের রাজ্যে আমাদের 2 নম্বর দাবি, খুব গুরুত্বপূর্ণ দাবি, আমাদের রাজ্যের এসটিজিটি, এসটিপিজিটি যে পরীক্ষা সেটা 2021 সালের পর প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা জানি না কেন এই যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আমরা চাই এই যে চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই এটাকে গুরুত্ব সহকারে দেখে নতুন করে আবার সেই পরীক্ষা চালু করবে। টেট এক্সামিনেশন আমাদের রাজ্যে প্রতি বছর হয়, কিন্তু আমরা দেখেছি গত 27শে এপ্রিল আমাদের রাজ্যের যখন টেট পরীক্ষা হয়, উপজাতি অংশের যে যুবক যুবতীরা পরীক্ষা দিয়েছে, তখন আমরা দেখতে পারলাম একটা প্যানিক ক্রিয়েট হয়েছে। কি উপজাতি অংশের যুবক যুবতীদের জন্য যে রোমান স্ক্রিপ্ট দেওয়া উচিত, ওইখানে পরীক্ষার জন্য সুবিধা করে দেওয়া উচিত, এখানের যে কর্তৃপক্ষ থেকে কোনো বন্দোবস্তপনা করেনি। আমরা চাই রোমান স্ক্রিপ্টের বন্দোবস্ত এবং বাংলা স্ক্রিপ্টের বন্দোবস্ত উভয়ই যেমন থাকে আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তার পাশাপাশি আমরা টিওয়াইএফ দাবি করছি আমাদের যে টেট পরীক্ষা যে হচ্ছে তার মাধ্যমে যে কাট অফ মার্ক অন্তত 50% কাট অফ মার্ক যেমন রাখে সরকার আপনারা এসটিদের জন্য। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বর্তমানে যেখানে 50,000 শূন্যপদ রয়েছে, সেক্ষেত্রে শূন্যপদ পূরণ করা হয়েছে মাত্র 19,000। এক্ষেত্রে অবিলম্বে শূন্যপদ পূরণের দাবিও জানিয়েছে ট্রাইবাল ইউথ ফেডারেশন। 5 লাখ বেকার যুবতীরা, মানে শিক্ষিত বেকার যুবতীরা হ্যান্য হয়ে ঘুরছে, তার ভিতরে প্রায় 50,000 শূন্যপদ আছে। আমরা বিগত দিনে দেখেছি সরকারের তরফ থেকে নানা রকমভাবে নানা ঘোষণা দেয়, কিন্তু চাকরি নিয়োগের ক্ষেত্রে পুরো উল্টো হচ্ছে আমাদের রাজ্যে। আমরা বর্তমানে হালিমে আমরা দেখেছি কি মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে প্রায় চাকরি হয়েছে প্রায় 19,000 সামথিং চাকরি হয়েছে। তো আমাদের রাজ্যের বেকার যুবতীরা যারা রয়েছে তারা করবে কি? চাকরির জন্য চাকরি বন্দোবস্ত করুক সরকার, আমরা চাইছি আমাদের এই। উল্লেখ করা যেতে পারে 2021 সালে কোভিড মহামারীর সময় বন্ধ হওয়া এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা আর নেওয়া হয়নি রাজ্যে। নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা বন্ধ থাকায় ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের মধ্যে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখন থেকে সম্পত্তি কর দেওয়া যাবে সিএইচসি অথবা ঘরে বসে। এছাড়া কর্মচারীদের লাইফ সার্টিফিকেটও জমা দেওয়া যাবে সিএসসির মাধ্যমে। 16তম কমন সার্ভিস সেন্টার দিবস উদযাপন অনুষ্ঠানে জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হল 16তম কমন সার্ভিস সেন্টার দিবস। এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় সুকান্ত একাডেমিতে। এখন থেকে পুরো এলাকাভুক্ত নাগরিকরা সম্পত্তি কর দিতে পারবেন কমন সার্ভিস সেন্টার অথবা ঘরে বসেই বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন পুর নিগমের মেয়র। এছাড়া কর্মচারীদের লাইফ সার্টিফিকেটও জমা দেওয়া হবে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে বলে জানিয়েছেন তিনি। প্রদানের ক্ষেত্রে
আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমাদের সরকার আসার পর আমরা তৈরি করার চেষ্টা করছি। তারই একটা ধাপ আজকে এগিয়ে গেছে আমি বলবো, যেখানে দুইটি বিষয় আজকে সিএসসি সেন্টারের মাধ্যমে যে পরিষেবা দেওয়া হবে, যারা পেনশনে তাদের আর লাইফ সার্টিফিকেট ওই আমরা অফিসে গিয়ে লাইন ধরে বা কোথাও গিয়ে কালেকশন করতে হবে না, তারা নিজেরাই ইচ্ছে করলে ঘরে বসে সেই সুযোগটা গ্রহণ করতে পারবেন। আর প্রপার ট্যাক্সের ক্ষেত্রে যে আমাদের সম্পত্তি কর যেটা আমরা প্রদান করি বিভিন্নভাবে, সেটা এখন আর অফিসে সরাসরি যেতে হবে না, এটা ইচ্ছা করলে নিজেই সেন্টারের মাধ্যমে কিংবা ঘরে বসেই সেটা প্রদান করতে পারবেন। এটা নতুন একটা দিগন্ত আমি বলবো আগরতলা শহরবাসীর জন্য আমাদের এই দপ্তর। আমি সরকারকে ধন্যবাদ জানাই, যারা এই উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা সার্বিকভাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া আমরা যেভাবে সমস্ত ব্যবস্থা অনলাইন সিস্টেম করা, আমাদের পৌর এলাকায় এবং পৌরসভায় বা পৌর নিগমও আমরা চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রেই যে অনলাইনের মাধ্যমে সমস্ত পরিষেবা প্রদান করা করতে। কাজে আস্তে আস্তে সময়ের দাবির সঙ্গে কমন সার্ভিস সেন্টার হলো একটি প্রকল্প যার পরিচালনায় রয়েছে কেন্দ্রীয় সরকার। সিএসসির মাধ্যমে সরকারি পরিষেবা, আর্থিক পরিষেবা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ডিজিটাল পরিষেবা প্রদান করা হয় গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে বসবাসকারী নাগরিকদের। এই কেন্দ্রগুলি ই গভর্নেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নাগরিকদের সরকারি পরিষেবাগুলির সাথে সংযুক্ত করে এবং সহায়তা করে ডিজিটাল বিভাজন হ্রাস করতে। রাজ্যে বর্তমানে ১,১৭৮টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্রায় ৩,০০০-এরও বেশি কমন সার্ভিস সেন্টার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পাপাই সাহা মৃত্যু মামলার যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। অথচ সরকারে অধিষ্ঠিত হবার ৭ বছরেও এই মৃত্যু মামলার তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করেনি রাজ্য সরকার। শুক্রবার পাপাই সাহা মৃত্যুর ১৪ বছর পূর্তিতে আয়োজিত স্মরণ সভায় এমনটাই জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পাপাই সাহা মৃত্যু মামলার তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। উল্লেখ করা যেতে পারে ২০১১ সালের ১১ জুলাই কংগ্রেসের মৌন মিছিল এবং পুলিশের সংঘর্ষে কামান চৌমনি এলাকায় পিস্তলের গুলিতে মৃত্যু হয় নিরীহ পাপাই সাহার। এই রাজ্যে বিজেপি সরকার যারা একসময় এই পাপাই সাহার মৃত্যু দিবস পালন করে প্রতিশ্রুতি রেখেছিলেন যে যারা এই ঘটনার জন্য দায়ী বা দোষী তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে, এই পরিবারকে তাদের সন্তানহারা মা ভাইদের তাদের এই দোষী ব্যক্তির শাস্তির মাধ্যমে বিচার ব্যবস্থা এটাকে সুষ্ঠুভাবে যারা সম্পন্ন করার জন্য বলেছিলেন, আজকে দেখা গেল দীর্ঘ সময় পেরিয়েও এই বিচার এটা তারা পায়নি। কংগ্রেস দল এই পরিবারের পাশে আছে। কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা অবিলম্বে দোষীদের শাস্তি আমরা দাবি জানাচ্ছি। ভাগ্যের কি নির্মম পরিহাস, আবারও জলের তলায় তলিয়ে গেল ১৪ বছরের নাবালক। বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়েছিল পুকুরে, কিন্তু আর বাড়ি ফেরা হলো না তার। মা বাবার কোল খালি করে চিরকালের জন্য বিদায় নেয় কিশোরটি। মাছ ধরতে গিয়ে পুকুরে জলের তলায় তলিয়ে যায় সেই নাবালক। ঘটনায় এয়ারপোর্ট থানার অন্তর্গত সিনাইহানি দাসপাড়ায় মৃতের নাম চিত্ত বৈশ্য। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। পুকুর থেকে দিঘটিকে পাঠানো হয় জিবি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবার এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জলে পড়ছিল। কোন জায়গাতে জলে পড়ছিল? বৈশ্যপাড়া। দেখি কোনো পুকুর ছিল? পুকুর ছিল নাকি? কি কারণে গেছিল পুকুরে? কারণে গেছিল তো বন্ধু বান্ধবের লোকে গেছে। কতজন গেছে? ৩-৪ জন। এরপরে আপনারা কিভাবে খবর পাইছে? খবর ফায়ার সার্ভিস গেছে, তারপরে পাশে লোকে স্কুলে যাইতো, স্কুলে যাইতে পরে খবর দিচ্ছে, দৌড়ে আসছে কইছে তোমার ছেলে জলের নিচে।
বাঙালি মানেই মাছ ভাত। মাছের প্রাণকেন্দ্র হচ্ছে নদী, তাই মাছের গুণগত মান এবং রক্ষণাবেক্ষণ করতে হলে নদীতে চাষ করতে হবে মাছ। প্রতি বছরের মতো এই বছরও নদী সহ বিভিন্ন জলাশয়ের মধ্যে মাছ চাষের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার খোয়াই নদীতে ছাড়া হলো বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। মৎস্য দপ্তরের পক্ষ থেকে ছাড়া হয়েছে 1,44,000 চারা পোনা। গুণগত মান এবং সঠিক প্রতিপালনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানানো হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে। আমাদের মৎস্য দপ্তরের তরফ থেকে খোয়াই নদীতে কল্যাণপুর ব্লক এলাকার দশমীঘাট স্থানে আমরা 1,44,000 মাছের পোনা মজুতকরণ করছি, রেঞ্চিং প্রোগ্রাম যেটাকে বলে। তো এটা আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা প্রকল্পের অধীনে এবং NFDB যেটা ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড, ওই বোর্ডের আর্থিক সহায়তায় আমরা এই মাছের পোনা মজুতকরণ করছি। মেনলি যাতে নদীতে যে আমাদের দেশীয় মাছগুলো আছে যেমন রুই, কাতলা, মৃগেল, এদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। তো তারা যাতে ন্যাচারালি প্রজনন করতে পারে, যাতে নদীতে মাছের সংখ্যা বৃদ্ধি পায়, সেই উদ্দেশ্যে এটা আমাদের একটা দপ্তরের তরফ থেকে উদ্যোগ। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে সংস্কারহীনতায় পড়ে থাকা রাস্তার চিত্রগুলো বারবার উঠে আসছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। গত কয়েক মাস ধরে সবরুমের রাস্তা পড়ে রয়েছে বেহাল দশায়। DWS দপ্তরের গাফিলতিতে সবরুমের রাস্তা আজ পরিণত মরণফাঁদে। পাইপলাইনের কাজ শেষ হওয়ার পর কোনো মতে ড্রেনের মুখ বন্ধ করে দিয়ে যাওয়ায় প্রতি মুহূর্তে বিপদের সম্মুখীন হচ্ছে যান চালকরা। অন্য গাড়িকে পাস দিতে গেলেই গর্তে ঢুকে যাচ্ছে গাড়ির চাকা। শুক্রবার রেশন শপে চাল বোঝা একটি গাড়ি অন্য অটোকে পাস দিতে গিয়ে ঘটে বিপত্তি। প্রতিনিয়ত প্রাণীর ঝুঁকি নিয়ে চলতে হয় যান চালক সহ সাধারণ মানুষদের। প্রশাসন নীরব ভূমিকা এবং সরকারি আরাম খেদারা ছেড়ে কবে ঘুরে তাকাবেন, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। এটা কোন রাস্তা? এটা তো সাবরুম থেকে বৈষ্ণবপুর যাওয়ার রুট। এটা কোন জায়গা? এটা তো হচ্ছে আপনার মানিকগড় সুমনিগড়ে আর কি। আচ্ছা, তো কি হয়েছে এখন এনে? এখানে তো রাস্তাটি তো অনেকদিন খারাপ হয়ে রয়েছে, যে দাবাইছে গাড়ি চলাচল করতে যে একটা কষ্ট, যে একটা পরিশানি। তখন আমি তো সাইড লয়ে আইতে তো দেখছিনি কত বড় একটা দুর্ঘটনার তো লক্ষণ করে যেতাম। আমার পাও ব্যথা এটা। এই রাস্তাটা একদম পুরো খারাপ করে রাখছে, পুরো রোডটারই পুরো কাজ করার দরকার। এটা কি সাইডে কি ওই ড্রেন করার ফলে? হ্যাঁ, একদম ড্রেন আছে এখানে একটা। এই মাঝে 5 এখনকার মতো মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।